আবারও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম আমরা। আমরা দেখলাম আমাদের দেশের, আমাদের রাজ্যের প্রশাসনিক দুই আধিকারিক কিভাবে একে অপরের সাথে একেবারে প্রত্যক্ষ সংঘর্ষের মধ্যে নেমে এলো, একেবারে দড়ি টানাটানি। ইডি আমাদের একটি কেন্দ্রীয় সংস্থা, বিভিন্ন বিষয়ের আর্থিক দুর্নীতি বিষয়ে যারা তদন্ত করে তারা আজ বিভিন্ন জায়গায় ছাপ্পা মারা যাকে বলে, বিভিন্ন জায়গায় রেড করেছে, কাগজপত্র তুলছিল। অভিযোগ সেই সময় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নথি তারা করায়ত্ত করবার চেষ্টা করে, তাতে সরাসরি হস্তক্ষেপ করে আমাদের রাজ্যের প্রধান প্রশাসনিক ব্যক্তি যিনি, সেই মুখ্যমন্ত্রী, তিনি একেবারে সরাসরি চলে যান আইপ্যাক অফিসে। পরে তিনি কিছু ফাইল উদ্ধার করেন এবং পরিষ্কার বলেন যেভাবে গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকার একেবারে অভিযোগ করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কেন্দ্রীয় সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং একেবারে প্রতিহিংসা পরায়ণ হয়েই তৃণমূলের বিশেষ বিশেষ নথি করায়ত্ত করবার জন্য নির্দেশ দিয়েছেন তার অধীনস্থ সংস্থা ইডিকে। এরকম অদ্ভুত টানাপোড়েন, এরকম অদ্ভুত আচরণ আমরা এর আগে কখনো দেখিনি। এটাও তো ঘটনা, আমরা ইডির আচরণে বারবার দেখছি বিভিন্ন জায়গাতে। নির্বাচন এসে গেলেই বিপক্ষ রাজনৈতিক দলকে তারা চাপে রাখবার জন্য এটা করে, এই অভিযোগটা বারবার উঠেছে। এক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে গোটা বিষয়টা মামলা দায়ের হয়েছিল 2020 সালে। কয়লা পাচার, কয়লার পাচারের টাকা অবৈধভাবে লেনদেন, সেই বিষয়ে একটা মামলা শুরু হয়েছিল 2020। 2020 সালে যে বিষয়ে মামলা শুরু হয়েছিল তার তদন্ত এখন 2026-এ। আমাদের ঠিক এখানেই আশ্চর্য লাগে, কারণ এই কথাগুলো কিন্তু আমি বলছি না, পরিষ্কার বলছি, এই কথাগুলো জানিয়েছে আজকে ইডির তরফে যারা আধিকারিক ছিল, তারা একটি মামলা করেছেন। তাদের অভিযোগ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তা যিনি বা কর্ত্রী যিনি, তিনি ফাইল হস্তগত করেছেন, তাদের তদন্তের কাজে বাধা দিয়েছেন। এটা একটা সাংবিধানিক সংকট এবং সেই জন্য তারা আগামীকাল হাইকোর্টে মামলা দায়ের করেছেন। আগামীকাল থেকে গোটা বিষয়টার শুনানি শুরু হবে। কিন্তু আমাদের প্রশ্ন, সাধারণ নাগরিকের জায়গা থেকে আমাদের প্রশ্ন, এইরকম টানাটানির দৃশ্য আমাদের দেখতে হবে কেন? দুটোই তো আমাদের দেশের সাংবিধানিক দায়িত্বে রয়েছে, দুটোই। এদিকে যদি বলি কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, তারা আইন মেনে আইন মোতাবেক কাজ করবে, এটা আমরা চাইব। অন্যদিকে আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তা যেভাবে নেমে এলেন, সে বিষয়েও আমাদের খুব অবাক লাগছে। এই টানাপোড়েনের সাক্ষী হওয়াটা আমাদের দেখতে হবে কেন? ইডির ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়ছে। যেভাবে ঠিক নির্বাচনের আগে বিরোধীদের জব্দ করবার জন্য তারা নানা রকম বিষয় আশয় করতে থাকেন, তাদের আচার আচরণে যে প্রশ্নগুলো ওঠে, এক্ষেত্রেও সেই প্রশ্নগুলো আবারও উঠলো। একেবারে রাজনৈতিক স্বার্থে এদিকে ব্যবহার করা হচ্ছে কি? তাই যদি হয় তাহলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না কেন? আবার উল্টো দিকে তদন্তের স্বার্থে একজন প্রশাসনিক কর্তা যদি সরাসরি হস্তক্ষেপ করেন তদন্তের কাজে, সেটাই বা কি রকম? আমরা গোটা বিষয়টা একেবারে আমাদের জায়গা থেকে, নিরপেক্ষ অবস্থান থেকে বোঝবার চেষ্টা করব। এই টানাপোড়েন আমাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ভেতরকার অস্থিরতাকে সামনে আনছে কিনা, এটা আমরা বোঝবার চেষ্টা করব। এই টানাপোড়েন কেন হবে? কেন একটা নির্দিষ্ট নীতি, একটা নির্দিষ্ট রীতি থাকবে না গোটা বিষয়টাকে সামনে রেখে? আসুন গোটা বিষয়টা আলোচনা করবার জন্য আজ আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূলের একজন করে প্রতিনিধি রয়েছেন। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রয়েছেন ইন্দ্রজিৎ মজুমদার এবং বিজেপির প্রতিনিধি হিসেবে পৃথ্বীজয় দাস। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি পৃথ্বীজয়ের কাছেই প্রথম আসি। পৃথ্বীজয়, ইডি একটা গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় সংস্থা,
বারবার ইডির বিরুদ্ধে এই অভিযোগটা কিন্তু ওঠে যে তারা একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করে। আমি সব ছেড়ে দিলাম, 2020-তে যে মামলাটা হয়েছে, এটা আমি বলছি না, কিন্তু এটা আজকে ইডির আধিকারিকরাই জানিয়েছে 2020-এ মামলা হচ্ছে, সেই মামলার তদন্তের কাজ তারা চালাচ্ছে, বিভিন্ন কাগজপত্র তারা দেখছেন, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, যেখানে যেখানে যাওয়ার দরকার আছে বলে তারা মনে করছেন সেখানে যাচ্ছেন। সেই সূত্রেই আজকে তারা গেছিলেন আইপ্যাকের অফিস, এবং প্রতীক জৈন যিনি আইপ্যাকের অন্যতম কর্ণধার, পরবর্তী সময়ে আমরা জানতে পারছি যে এই প্রতীক জৈন নাকি তৃণমূলের একজন আধিকারিক, অন্তত আজকে আমাদের রাজ্যের প্রধান প্রশাসনিক ব্যক্তি যিনি, তিনি এটা জানিয়েছেন। মোটা বিষয়টা আমাদের প্রশ্ন যে ইডি ঠিক নির্বাচন আসলেই এত সক্রিয় হয়ে ওঠে, সব জায়গাতেই আমরা দেখেছি কংগ্রেসের পক্ষ থেকে বারবার এই অভিযোগটা করা হয়েছে যে নির্বাচন আসলেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়, ইডি তখন সক্রিয় হয়ে ওঠে। আসলে বিরোধীদের শায়েস্তা করবার জন্য ইডি ব্যবহৃত হচ্ছে, এই বার্তাটা যদি ছড়ায় তাহলে সাধারণ জনমানুষে ইডির ভাবমূর্তি সম্পর্কে আর কিছু অবশিষ্ট থাকে? আর একটা মামলা দিনের পর দিন এভাবে চলবে, এবং তারপরে আজকে তো যা ঘটলো তার পরিপ্রেক্ষিতে একটা সাংবিধানিক সংকট, মানে একটা সংস্থা, সরকারি সংস্থা, আর রাজ্যের আর একটা সংস্থা, মানে একেবারে মুখোমুখি সংঘাত। এর আগেও আমরা দেখেছিলাম রাজীব কুমারকে গ্রেপ্তার করতে যাবার সময় এরকম ঘটনা ঘটেছিল, বারবার এই ধরনের ঘটে। তাহলে তো একটা প্রশাসন স্তরে একটা সাংবিধানিক সংকটকেই সেটা চিহ্নিত করে। আজকের দিনে দাঁড়িয়ে এই যে প্রশ্নটা আপনারা ইডিকে করছেন, এতে পরোক্ষভাবে কিন্তু আমাদের চিফ মিনিস্টার যে কাজটা করেছেন সেটাকে সমর্থন জানানো হচ্ছে। মানে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। না, আজকে আমরা তো যেই প্রশ্ন ঘটনাটা করবই ঘটেছে, পৃথ্বীজয়, ইডি ইডি প্রশ্ন আমরা প্রশ্ন করবই, করছেন ঠিক ইডি আছে, কিন্তু ইডি ইডির পরোক্ষভাবে ভূমিকা এটা এমন মনে হচ্ছে যেন ইডি অত্যন্ত অন্যায় করেছেন এবং একজন বিভিন্ন খুব জায়গাতে বীরত্বের পরিচয় দিয়েছেন। তথ্য একজন, পরিসংখ্যান হ্যাঁ, দিয়ে একজন দেখাচ্ছি অত্যন্ত যে বীরত্বের বিভিন্ন পরিচয় দিয়েছেন। জায়গায় ইডি এটা করেছে। 2020, ভালো করে ভাবো, 2020-তে এই মামলা দায়ের করা হয়েছিল, 2020-র পরে এখনো ঠিক ভোটের আগে আবার সক্রিয় হয়ে উঠলো। আমরা বারবার এটা সেটা দেখি, আমি যদি ভোটের আগে বিভিন্ন জায়গাতে। তর্কের খাতিরে যদি আপনার কথাটাকে আমি ধরেও নিই সঠিক বলে, সেক্ষেত্রে ধরেও না, এটাই কোনো ঘটনা, এটাই হচ্ছে ইলিগ্যালিটি, তো। মানে মানে এই এই ইলিগ্যালিটি, এটা কি এই ঘটনাটাকে লিগ্যালিটিতে পরিণত করতে পারে? মানে ইডির, আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা ইডির অতি সক্রিয়তা, তাহলে ইডির এই অতি সক্রিয়তা একটা ইলিগ্যালিটিকে কি লিগ্যালিটিতে পরিণত করতে পারে? উত্তর হলো না। প্রসেসটা ইল্লিগাল, যেটা উনি করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয়, ইল্লিগাল। এইটা যদি আমি, আপনি বা অন্য কেউ করতো, আমাদের ইন্দ্রজিৎ বাবু যদি করতেন, ইমিডিয়েট অ্যারেস্ট হয়ে যেতেন। শুধুমাত্র উনি পেশি শক্তি দেখিয়েছেন, যেটা হলো, উনি যদি পেশি শক্তি না দেখাতেন তাহলে কিন্তু এই প্রশ্ন আজকে এই জায়গায় দাঁড়াতো না। উনি কি করেছেন? উনি একটা তদন্ত চলছে, তদন্তটা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিসের ভিত্তিতে? একটা এফআইআর অলরেডি লজ রয়েছে, সেই মামলাটা কিন্তু চলছে। কোথায় চলছে? পিএমএলএ কোর্টে চলছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আমরা সবাই জানি, সেই তার যে একটা স্পেশাল কোর্ট হয়, সেই কোর্টে মামলা চলছে। এই ধরনের মামলা অত্যন্ত কমপ্লেক্স। বিষয়গুলো হলো, এই মামলা চলাকালীন তদন্ত চলতে থাকে পাশাপাশি, প্যারালালি, এবং তদন্তের স্বার্থে পুলিশকে এই কাজগুলো করতে হয়। আমি আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এর আগেও শেয়ার করেছিলাম। আমি একজন কমিশন লেভেলের একজনের অফিসারের সাথে আমার কথা হচ্ছিল, উনি আমাকে খুব স্নেহ করেন। ওনার কাছে আমি একই প্রশ্ন করেছিলাম যে মামলা এত স্লো কেন, গতি এত কম কেন? উনি আমাকে বলেছিলেন সম্ভবত 2000 অফিসার্স রয়েছে, মানে 2000 এদের পরিকাঠামো ইডি, তার মধ্যে 1000 হচ্ছেন পিয়ন এবং ক্লারিক্যাল কাজ করেন, বাকি রয়ে গেলেন 1000 যারা তদন্তের সাথে যুক্ত। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে যত রকম আর্থিক তছরূপ বা এই ধরনের প্রিভেনশন অফ মানি লন্ডারিং রিলেটেড যা যা অফেন্স আছে, সেগুলো তাহলে চিন্তা করুন সারা ভারতবর্ষ জুড়ে কত নাম্বার অফ কেসেস, কত সেইগুলোকে তদন্ত করছে মাত্র 1000-এর কাছাকাছি কিছু অফিসার্স। তাহলে তাদের ক্ষেত্রে এই মানে কোনোটাকে বেশি গুরুত্ব দিতে হতে গিয়ে পরেরটা হয়তো কিছুদিনের জন্য হয়তো ধামাচাপা পড়ে যায়, আবার সেটা উঠে আসে। ফলে সেই জায়গায় এটাকে কোইন্সিডেন্টলি আপনার যেটা বলছেন সেইটাকেও আমরা ফেলে দিতে পারি না। কিন্তু তার মানে এই নয় যে এই ঘটনাটা ঘটেছে তাতে ইলিগালিটিটাকে আমি লিগালিটিতে পরিণত করে দিচ্ছি। এটা কি হতে পারে, আজকে যেগুলো শাস্তিটা উনি কি হতে পারে, করেছেন, যেটা যেই হতে পারে আজকে পৃথিবীতে আজকে এটা, হ্যাঁ, কি আজকে হতে পারে এখানে শাস্তি? আজকে চিফ মিনিস্টার যায়নি। আজকে যেই কাজটা করেছেন, কারণ আমার বিশ্বাস এটা কোনো চিফ মিনিস্টারের চেয়ার এটা করতে পারে না, যেটা করেছেন একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম মমতা ব্যানার্জি। উনি ওনার চেয়ারটাকে ব্যবহার করেছেন এবং তার বিরুদ্ধে কি কি ধারায় কেস হতে পারে। আজকে যদি উনি চিফ মিনিস্টারের পোস্ট হোল্ড না করতেন,
তাহলে ওনার এগেনস্টে কি কি ধারায় ইমিডিয়েট এফআইআর হয়ে যেত, মানে একটা সাধারণ মানুষ হলে। একদম বুঝেছি। আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে আসি। ইন্দ্রজিৎ বাবু, আপনি শুনলেন, পরিষ্কার অভিযোগ হচ্ছে তিনি আসলে গোপন তথ্য লোকাতে চেয়েছিলেন, তিনি ফাইলটা নিয়ে চলে যাচ্ছিলেন। কি দরকার ছিল তার ওখানে যাওয়া? এবং ইডি এটা তো করতেই পারে, ইডি কারোর অঙ্গুলি হেলনে করেছে এমনটা নয়। উপযাজক হয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই অভিযোগগুলো করছেন, একেবারে পরিষ্কার বলা আছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে এটা বলা হয়েছে এবং ইডি ইতিমধ্যেই মামলা দায়ের করেছে। কোথাও আমার যেটা জানবার, যে এই প্রশাসনিক স্তরে এই টানাটানিটা এটা কেন হবে? যার যার কাজ তো ভাগ করা আছে, আলাদা আলাদা করে করতে হবে। এই প্রশাসনিক টানা হেঁচড়াটা কেন হবে? ইডি বা এভাবে করবে কেন? ইডির বিরুদ্ধে বারবার এই অভিযোগটা তো উঠছেই যে বিভিন্ন ক্ষেত্রে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। আর আমাদের রাজ্যের প্রশাসনের যিনি প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ করে তিনি চাপা দেবার চেষ্টা করছেন। এই এই বার্তাগুলো আসাই তো প্রশাসনের জন্য খুব একটা ভালো ইঙ্গিত নয়। হ্যাঁ, প্যানেলিস্টে বিজেপির তরফ থেকে প্রীতিকে শুভ সন্ধ্যা ও অনুপম বাবু আপনাকে শুভ সন্ধ্যা। মৃত্যুঞ্জয় ওর নাম। যে বিষয়ে আমরা চর্চা করছি, এই চর্চার বিষয় আজকে সারা ভারতবর্ষে চর্চিত। একদম। তা আমাদের এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? একটা 2020 মামলা 4 মেয়ের, আমি যতদূর জানি, একদম। সেই মামলায় ইতিমধ্যে মেন যাকে অভিযুক্ত করা হয়েছিল, অভিযুক্ত অনুপ মাঝি, ইতিমধ্যেই প্রায় 1.5 বছর অতিক্রান্ত বেল হয়ে গেছে তার। এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই মামলায় ডাকা হয়েছিল, দিল্লিতে তলব করা হয়েছিল। তারপরে আমরা দেখলাম যে এই মামলা আর কোনো সদিচ্ছা বা কোনো কিছু আমরা দেখতে পেলাম না, জনমানসে দেখতে পেলাম না। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, যে ঠিক বিধানসভা নির্বাচনে প্রাক্কালে আমরা দিল্লিতে দেখেছি অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট হতে, আমরা হেমন্ত সোরেনকে দেখেছি ঝাড়খণ্ডে, আমরা সকল প্রায় 90% যারা বিরোধী তাদেরকেই মূলত ইডি বা সিবিআই কে দিয়ে অ্যারেস্ট করানো হয়। কিন্তু পরবর্তীকালে অদ্ভুতভাবে দেখা যায় ইন্টারিম চার্জশিট পর্যন্ত পেশ না করতে পারার দরুন দেখলাম বেল হয়ে যায়, কোনো স্বাভাবিক কারণে, আইনের কারণে বেল হয়ে যায়। তাহলে আজকে এই উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আমি এটাকে কি আখ্যা দেব? কারণ আজকে যদি তাদের সদিচ্ছা থাকতো। ইন্দ্রজিৎ বাবু, আমি একটু বোঝবার চেষ্টা করি, আপনাদের এই আশঙ্কা থাকছে যে এখানে নির্বাচনের আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আইনানুগভাবে গ্রেপ্তার করা হতে পারে, এরকম একটা কৌশল সাজানোর প্রয়াসও হতে পারে, হচ্ছে? দেখুন, এই ফ্যাসিস্ট নীতি এবং এনাদের যে রাষ্ট্র যেভাবে চালাচ্ছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রের আজকে কি পরিস্থিতি। তাতে বিজ্ঞানীকে জেলে পাঠানো হচ্ছে দেশদ্রোহিতার মামলা দিয়ে, এবং ধর্ষককে বেলে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে রাম রহিম দেখেছেন, যদিও বিতর্কের বিষয়, এর বাইরে বলছি কিন্তু পরিপ্রেক্ষিতেই কথা আসছে, রাম রহিম ইতিমধ্যেই প্যারোলে মুক্তি পেয়েছে। এবং দেখবেন, তথ্য দিয়ে দেখবেন, ওনাদেরই তথ্য দিয়ে, যে এই মুহূর্তে তিনি 1.5 বছরে 13 বার প্যারোলে মুক্তি পেয়েছে। এরা বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাসে আছে বলে আমার মনে নেই। আচ্ছা, এবার আমরা প্রসঙ্গে আসি। আপনারা বলছেন মুখ্যমন্ত্রী চলে গেল, আমি বলছি মুখ্যমন্ত্রী আজকে যদি না যেতেন, মুখ্যমন্ত্রীর আগে হচ্ছে মানুষের মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের দলীয় নেত্রী। তা সুতরাং আজকে নেত্রী যদি না যেতেন, আজকে যে পরিস্থিতি আমাদের প্রতীক জানেন, আমাদের পরামর্শদাতা এবং আইপ্যাক, আগে আমরা দেখেছি যে বিভিন্ন মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন বিজেপির দলের হয়েও আইপ্যাক কাজ করেছে একসময়, এবং অনেক দক্ষিণ ভারতের অনেক দল আছে যাদের হয়ে কাজ করেছে। সেই পরামর্শদাতা আমাদের টোটাল ডকুমেন্টস এবং ইলেকশনের স্ট্র্যাটেজি এবং নাম থেকে শুরু করে ইলেকশনের একটা তথ্য থেকে শুরু করে এভরিথিং, একটা ইলেকশন লড়তে গেলে যে কর্মযোগ্য, সেইটি তার কাছে টোটালটাই ছিল। সুতরাং সেইখান থেকে আসল মূল উদ্দেশ্য চক্রান্ত যেটা, সেই চক্রান্তটা হচ্ছে এদেরকে, অমিত শাহ, মেন হচ্ছে অমিত শাহ এইটাকে, এই কলকাতা এলো কদিন আগে একজন সাংবাদিক কোশ্চেন করেছিলেন, যে আপনাদের সেটিং এর তথ্যটা তুলে ধরেছিলেন একজন সাংবাদিক, আমি চ্যানেলের নাম বলছি না, আপনারা সকলেই দেখেছেন। সেই তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা কেন করা হলো জানি, দুটো অ্যাঙ্গেল আছে। এক হচ্ছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে কর্মসূচি, বিজেপি ভারতীয় জনতা পার্টির যে মানুষের প্রতি অত্যাচার, ব্যভিচার এসআইআর এর নামে, সেই এসআইআর থেকে শুরু করে সমগ্র সেই পরিস্থিতিটাকে মানুষের, জনমানসের কাছে তিনি তুলে ধরছেন, এবং এসি ঘরে বসে না,
তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করে মানুষের কাছে তথ্য দিয়ে তুলে ধরছেন। সেইখানে এনারা দেখছে যে এমন একটা জিনিস তৈরি করতে হবে যাতে তার যে প্রচারটা এইটা মেনলি পিছিয়ে পড়ে। মিডিয়াতে মেন এমন একটা ক্রিয়েশন তৈরি করতে হবে, মিডিয়ার মুখ্য জায়গায় এটা কি দেখানো হবে প্রাইম টাইমে, এবং তারা সেই কাজটা আজকে করেছে। এবং এর ফলে আজকে দলীয় নেত্রী যদি না যেতেন ওই পরিস্থিতিতে, তাহলে আমি জানি না ডকুমেন্ট সকাল 6টা থেকে নাকি রেড হয়েছে, আমি তো আর ছিলাম না, জানি না, যতটুকু শুনেছি মিডিয়া থ্রু বা আমাদের দলীয় সোর্সে যতটা শুনেছি, তাতে ডকুমেন্ট গুলো যদি ট্রান্সফার করে থাকে বা কিছু হয়ে থাকে, এটা ইচ্ছাকৃত করা রয়েছে দুটো অ্যাঙ্গেলে। এক হচ্ছে তৃণমূলের স্ট্র্যাটেজি, তৃণমূলের তথ্য, এভরিথিং সবকিছু নিজেদের এখতিয়ারে নাও এবং একটা সিস্টেম তৈরি করো যেভাবে হোক তৃণমূলকে ক্ষমতা থেকে গদিচ্যুত। কারণ এনারা গণতান্ত্রিক উপায়, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটে এনারা আসতে চায় না। আমরা গোয়ায় দেখেছি রাত্রি 3:30টার সময় নির্বাচন সরকার পরিবর্তন হয়ে গেল, মানুষ ভোরবেলায় শুনলো যে সরকার নাকি পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এই ফ্যাসিস্ট নীতি সরকারের যাদের পরিধি, এইভাবে মানুষকে নির্যাতন করা, বিশেষ করে সরকারকে কালিমালিপ্ত করা, দলকে কালিমালিপ্ত করা, এবং যেভাবে হোক পশ্চিমবঙ্গের মসনদে আসার প্রয়াস। কারণ এনারা গণতান্ত্রিক পদ্ধতিটাকে বিশ্বাসে অভিহিত নয়, কারণ বিশ্বাসটা তারা অবিশ্বাসের জায়গায় নিয়ে মানুষের কাছে চলে গেছে। আমি এইটুকুই বলবো যে সময়ের অপেক্ষা আছে। বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন, তাদের কাছে যদি সবই থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাহলে অ্যারেস্ট করছেন না কেন? আপনারা কোন কাজটা, যে কটায় আপনারা দেখিয়েছেন বিধানসভা নির্বাচন, যখনই নির্বাচন আসে পরিযায়ীর মতো ঠিক ইডি সিবিআই কে আপনারা লাগিয়ে দেন। তার তো প্রমাণ আমি যদি তথ্য দিই, অনুপম বাবু, আপনাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এখানে পিতৃজিৎ আছে, আমরা সকলেই জানি যারা এই বিষয়ে চর্চা করি। তাহলে অঙ্গুলি হেলনে যেটা চলছে, আজকে চিন্তা করুন, আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বলছেন যে मैं খাऊंगा किसी को না খানে भी दूंगा, মানে কাউকে আমি খেতে দেবো না, আমিও খাবো না, কাউকে খেতে দেবো। ভালো কথা, তিনি এটা দুদিক দিয়ে বলছেন। কারণ ভারতবর্ষের মানুষ, অধিকাংশ মানুষ যারা বিলো পভার্টির নিচে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 কোটি মানুষ ভারতবর্ষে আছে যারা একবেলা খায়। পরিসংখ্যান বলছে, ওনাদেরই পরিসংখ্যান, এটা আমার কোনো পরিসংখ্যান নেই, ইন্দ্রজিৎ মজুমদারের কোনো পরিসংখ্যান না। তাহলে সেই পরিসংখ্যানে তাহলে বলছে যে তোমরা কিচ্ছু চেয়েও না, তোমরা বাসস্থান চেয়েও না, চিকিৎসা চেয়েও না, শুধু চাও বলো হিন্দু। শুধু হিন্দুকে তোমরা জাগ্রত, হিন্দু বললেই তোমরা সর্বগুণ মান। তাহলে ভাবুন, ওই যে খানে না, ওই আমিও খাবো না, কাউকে খেতে দেবো না, সেই পরিপ্রেক্ষিতে এই কথা বলছে। অথচ আমরা দেখলাম নারদা মামলার যে ফুটেজ, শুভেন্দু অধিকারী, সেই ফুটেজটাকে সরিয়ে দেয়া হলো। তাহলে সেইখানে কেন ইডি করা হচ্ছে না, কেন সিবিআই করা হচ্ছে না? কেন? আমরা তো বলছি, কেউ যদি দোষ করে থাকে তাকে আপনারা ধরে সাজা দিন, মামলা করুন, যা খুশি করুন, কিন্তু আপনারা তো সেগুলো কিছুই করছেন না। তাহলে যদি না করতে পারেন, তাহলে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে, নেত্রীকে বিভ্রান্ত করে, দলকে বিভ্রান্ত করে, সরকারকে কালিমালিপ্ত করে কি প্রমাণ করতে চাইছেন? এইভাবে কি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা সম্ভব? অবশ্যই না। তার কারণ প্রত্যেকবার তথ্য দিয়ে দিয়ে দেখাচ্ছি যে ক্রমশ বামফ্রন্ট যেমন মহাশূন্যের দিকে এগিয়ে গেছে, ক্রমশ ভারতীয় জনতা পার্টি তারাও দেখবেন এই নির্বাচনের পরে আর জনমানুষের মুখ দেখাতে পারবে না, সিট তো দূরের কথা, মানুষের কাছে পৌঁছতে পারবে না। এবার আছি অনুপম বাবু, আপনি তো বলছিলেন কয়লা চুরি, অমুক চুরি, তমুক চুরি, এইসব ভিত্তিতে করা। আচ্ছা ঠিক আছে, তো তথ্যের বা এর ভিত্তিতেই মানলাম। তাহলে আজকে যে সিএজি রিপোর্ট 10ই আগস্ট প্রকাশিত হয়েছিল, সেই সিএজি ক্যাগ রিপোর্টে আমরা দেখলাম ভারতমালা পরিযোজন, যেটা সড়ক পরিবহন মন্ত্রক দ্বারা সড়ক নির্মাণ প্রকল্প। সেখানে কি দেখলাম আমরা, এটা আমাদের কোন রিপোর্টার, সিএজি রিপোর্ট, সেইখানে দেখা যাচ্ছে 5,35,000 কোটি টাকা 34,800 কিমি রাস্তার জন্য তারা টোটাল তৈরি করলো, ডিপিআর তৈরি হলো। আচ্ছা, তারপরে এই পরিবহন মন্ত্রক কি কাজ করলো? 26,000 কিলোমিটার রাস্তার বরাত দিল, এবং সেই বরাতের অ্যামাউন্টটা কত জানেন? 8,46,588 কোটি টাকা। তাহলে ভাবুন যে বরাদ্দ হলো অর্থ, তার থেকে বরাদ দেওয়ার অর্থ বেড়ে গেল। এরা বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাসে কিছু আছে কিনা জানা নেই।
হ্যাঁ, এবার দেখা গেল 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে লাগছে হচ্ছে 15 কোটি টাকা। সেইখানে এদের বরাতের ফলে সেই রাস্তা দাঁড়াচ্ছে 1 কিলোমিটার 32.56 কোটি টাকা। এইভাবে দেখুন দ্বিগুণেরও বেশি এনারা যেটা বাজেট হলো তার থেকে বেশি করবে। এবং অদ্ভুতভাবে পরিবহন দপ্তর ওই মন্ত্রকের অধীনে এই বরাদ দেওয়া হলো এবং সেই টাকাটিকে আত্মসাৎ করালো। আমি বলছি না, সিএজি রিপোর্ট ইন্টারনেট কাছে সবার কাছেই আছে, খুলে দেখে নিতে পারে। কি করলো তারপর? দ্বারকা এক্সপ্রেস, যেটা দিল্লি থেকে গোরগাঁও অব্দি গেল, দেখুন সেখানে বলছে যে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 18 কোটি টাকা টোটাল বাজেট হলো। সেইখান থেকে দেখা যাচ্ছে পার কিলোমিটার 251 কোটি টাকা। বিশ্বের ইতিহাসে এই ধরনের দুর্নীতি, জোচ্চুরি কোন সরকার করেছে কিনা আমার দেখা কেন সারা ভারতবর্ষে কেন বিশ্বের মানুষ জানে। 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 251 কোটি টাকা খরচ হয়। তাহলে স্বাস্থ্য, আজকে গেল সড়ক, শিক্ষা, স্বাস্থ্যই জানেন কি অবস্থা? প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটার অধীনে প্রধানমন্ত্রী বড় করে বলেছিল আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতে ফোন নাম্বার দিয়ে সংযুক্তকরণ করতে প্রত্যেক মানুষকে, যেমন আমাদের রয়েছে স্বাস্থ্যসাথী। সেইখানে দেখা যাচ্ছে যে ফোন নাম্বার, এরম কোনোদিন নাম্বার শুনেছেন? 10টা নাম্বার 888, মানে 10টা নাম্বার হচ্ছে 8, 10টা নম্বর নেয়। আমার রিপোর্ট না, সিএজি রিপোর্ট, সেই রিপোর্টে দেখাচ্ছে যে 1,86,000 সংযুক্তকরণ, সেখানে ওই একই নাম্বারে এরকম 1,86,000 নম্বরে 3,14,751 জন মানুষ তার মধ্যে নথিভুক্ত। এবং সব মানুষ মারা গেছে, 1.5 কোটির ওপর মানুষ মারা গেছে, তাদের এখনো চিকিৎসা চলছে এবং তাদের জন্য সেই অর্থ বরাদ্দ করা হচ্ছে। এবং পরে যখন তদন্ত হয়, দুর্নীতি করে পুরো না না দুর্নীতি না, দুর্নীতি বললেও কি একটা ভালো হয়, কিন্তু দুর্নীতির যে এরপরে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ড তো আমি ডিকশনারি থেকে পাচ্ছি না দাদা। সেই ডিকশনারি আমি কোথা থেকে পাবো? এটা তো দুর্নীতির একটা এমন চরম সীমা, সেই সীমাতে আমরা তো পৌঁছই, এভারেস্টে মানুষ পৌঁছচ্ছে, কিন্তু এই চরম দুর্নীতির সীমায় তো পৌঁছতে পারবে না। কারণ কেন্দ্র সরকারের অধীনস্থ ইডি আর সিবিআই, তারা তাদের তো আজকে বিজেপি পার্টি অফিসে ইডি সিবিআই হলো না কেন? এই উত্তর পৃথিবী দিতে পারবে? নরেন্দ্র মোদী পারবে? পৃথ্বীজার কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো, তার আগে একটা সরাসরি ইন্দ্রজিৎ বাবু একটা চ্যালেঞ্জ ছুড়েছে পৃথ্বীজার, খুব ভ্যালু দিয়ে করছে। যদি এতই আইন ভেঙে থাকে, এর আগেও অভিযোগ উঠেছিল তিনি সিবিআই রেড করতে গেছিল, অভিযোগ উঠেছিল, এতই যদি সাহস থাকে তাহলে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করবার বা তাকে অ্যারেস্ট করবার সাহস দেখাচ্ছে না কেন? কারণ এই রাজ্যে সেটা ভয়ঙ্কর হয়ে যাবে, বিজেপি আর থাকতে পারবে না, তার সাংগঠনিক যা ক্ষমতা তাতে বিজেপি এখানে টিকতে পারবে না। আজকে যেটা তোমরা বলছো এটা তো ঘটনায় যে অত্যন্ত বেআইনি কাজ করেছে, বেআইনি, কিন্তু বেআইনি কাজ করবার পরেও ব্যবস্থা নিতে এতটা অনীহা এই কারণেই যে পায়ের তলায় মাটি সরে যাবে, সংগঠন নেই, কিচ্ছু নেই, এ রাজ্যে বিজেপি আর টিকেও থাকতে পারবে না। এবং সরাসরি ইন্দ্রজিৎ মজুমদার একদম সরাসরি চ্যালেঞ্জ করছে যে সাহস থাকলে অ্যারেস্ট করে দেখা বিজেপি। না, ইন্দ্রজিৎ বাবু এটা বললেন, এবার নতুন বছর, এবার কে বলতে পারে ইন্দ্রজিৎ বাবুর মুখের কথা ফলে গেল, তখন কি হবে? তাহলে ইন্দ্রজিৎ বাবুর মুখের কথা তো ফলে যেতেই পারে। আমরা সেই সে আশায় থাকবো। আত্মবিশ্বাস আছে যে তাহলে এ রাজ্যে বিজেপির না অবস্থা আরো, আজকে অনেকক্ষণ বলা বলি শুরু করেছে যে বিজেপির অবস্থা, বিজেপি একটা দল, সেই দলটা সংগঠিত হয় কিছু মানুষকে নিয়ে, সেই মানুষগুলোর বিপদ হবে। মানে বিজেপির দল তো মানুষ ছাড়া তো আর কিছু নয়। আজকে যে ইডি কি কিছু অফিসার, সেই অফিসাররা কারা? রোবট নয় তো, মানুষ তো। আজকে সেই মানুষগুলো যেমন আক্রান্ত হলো, আজকে শুধুমাত্র তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে হয়তো তারা প্রাণে বেঁচে গেল। এটা যদি সাধারণ মানুষ হতো, তাদেরকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হতো, খুঁজেই পাওয়া যেত না কি হতো। এই হলো তৃণমূল কংগ্রেস। আজকে একটা ছেলে, সেই এই আগের বার ইলেকশনই তো দেখাচ্ছিল যে সে সম্ভবত ওই ভাইপোকে চড় মেরেছিল, তার কি পরিণতি হয়েছিল দেখেছিলেন? কিছুদিন পর ইলেকশনের পরে তাকে আর খুঁজে পাওয়া গেছে নাকি সেটা একটা ইউডি কেস হয়েছে? শুধু সেটা নিয়ে কোনো তদন্ত হয়েছে যে কি হলো তার? বিজেপিও তো কিছু করতে পারেনি। এটা বলছেন কারা? এটা তৃণমূল দলের মুখে এটা মানায়? আর আজকে যেহেতু বিষয়টা হচ্ছে এই ইডির বিষয়টা নিয়ে, আজকে যেহেতু এই ইডির বিষয়টা নিয়ে হচ্ছে, যেই পরিসংখ্যান বা তথ্যগুলো আজকে ইন্দ্রজিৎ বাবু দিলেন, আমি একদমই প্রিপেয়ার্ড নই এবং আমি এক্সপেক্ট করবো হয়তো একটা নতুন একটা আমাদের এইটার উপর বেস করি একটা, মানে আমাদের একটা
প্যানেল নতুন প্যানেল আলোচনা বসবে এবং সেদিনকে আমি নিশ্চয়ই হোমওয়ার্ক করে থাকবো এবং এর উত্তরগুলো আমি অবশ্যই দেবো। এবং আমার যেটা বক্তব্য, যেটা ভুল, যেটা অন্যায়, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু ইন্দ্রজিৎ বাবুদেরকেও কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ওনাদের যেটা ভুল সেটাকেও কিন্তু স্বীকার করতে হবে। তাহলে আজকে যেই কাজটা মুখ্যমন্ত্রী করেছেন, এটা কি মানে এটা করা যায়? একটা তদন্তকারী সংস্থা আজকে ওনার, আজকে যেটা দেখা গেল, এরকম যদি পুলিশ একটা তদন্তে নেমেছে, এ তো আর তো সাধারণ মানুষ তো ঢুকে যাবে এখানে তদন্তে, বলবে না করতে দেবো না। একটা খুন হয়েছে, তার অস্ত্র নিয়ে চলে যাবে, বলে না এটা দেওয়া যাবে না, এটা দিয়ে আমি সবজি কাটবো কি করে, তাহলে এইটা যদি তুলে নিয়ে চলে যান, এই ছুরিটা দিয়ে খুন হয়েছে, নিয়ে গেলে আমি সবজি কাটবো কি করে, এরকম টাইপের ওনারা অজুহাত রাখছেন। এটা পার্টির তত্ত্ব এখানে ছিল, তার জন্য উনি এত মরিয়া হয়ে গেছেন, পার্টির তত্ত্বের জন্য উনি এত মরিয়া। সাধারণ মানুষ কি বোকা, ঘাসে মুখ দিয়ে চলে? আজকে দেখছেন মানে এই বাংলাদেশের কি পরিস্থিতি, এর পেছনে একদম 100% ডিপ স্টেট যুক্ত, এবং সেই ডিপ স্টেটের কানেকশন যে এইখানে নেই তার কি মানে আছে? এরা সব এজেন্ট, এরা সব ডিপ স্টেটের এজেন্ট, এরাই এখান থেকে কানেকশন গুলো করছে। এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে, সেটা সামনে কিছুতেই আসা যাচ্ছে না এই রকম অসহযোগিতাগুলোর জন্য। এবং যতক্ষণ না পর্যন্ত এদের বিরুদ্ধে ও মানে সমপরিমাণ বল প্রয়োগ করে এদেরকে না সরানো হচ্ছে, এটা বেরিয়ে আসবে না। আজকে আজকে জানা যায় যে কংগ্রেসের ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী, তার ডাক নাম ছিল ভানো। কারা দিয়েছিল? কেজিবি। কেজিবি তাকে তো ডাক নাম দিয়েছিল ভানো, এটা পরবর্তীকালে আমরা জানতে পারছি। আজকে এই নিয়ে আজকে তাসখানদের নিয়ে সিনেমা বেরোচ্ছে, এই যে রিসার্চ গুলো হচ্ছে, এগুলো তো আমরা পরে জানতে পারি, ওই মুহূর্তে তো আমরা জানতে পারি না। আপনারা বিজেপির কথা বলছেন, যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা অবশ্যই ধরা পড়বে, নিশ্চয়ই ধরা পড়া উচিত। তার মানে এই নয় আজকে যে ঘটনাটা ঘটছে, আজকে যে ঘটনাটা ঘটছে সেটাকে আমরা সমর্থন করবো, সেটা একদম সমর্থনযোগ্য নয়। চাইছি এটা যে কোনো আর্থিক শাক দিয়ে কেলেঙ্কারিতে মাছ রাখা যাবে না। পৃথিবী একটা সহজ প্রশ্ন, আর্থিক কেলেঙ্কারিতে বিরোধী রাজনৈতিক দল বা তাদের নেতাদের যতবার ইডি বা সিবিআই করেছে, একাধিক অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে উঠেছে। একটা উদাহরণ দেখাও তুমি যে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য গেছে ইডি বা সিবিআই, কোথাও না। ভারতবর্ষে সেটা আমাকে একটা একটা নাম বলুন দেখি, একটা নাম আমাকে বলুন যে যেরকম রয়েছে কিনা, আমি নিশ্চয়ই সেটা নিয়ে আমার সিনিয়র লিডারদেরকে কথা বলবো। এক আর দুই হচ্ছে এই যে ধরুন বুদ্ধদেব বাবু, বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে তো এরকম কিছু ওঠেনি। তো বুদ্ধদেব বাবু যখন ক্ষমতায় ছিলেন, ওনার বিরুদ্ধে তো কোনো অ্যালিগেশন তো তৃণমূল আনেনি, আমি তো কমিউনিস্ট পার্টির কেউ নই। কিছু কিছু মানুষ এরকম আচ্ছা বলবো যে আচ্ছা আচ্ছা বলবো আচ্ছা জিনিস বলছি। এক হচ্ছে আমরা দেখলাম যে 2014 সালে ভারতীয় জনতা 2013 আর্থিক বছর জয়সার কোম্পানি টেম্পল এন্টারপ্রাইজ বলে তার কোম্পানি তখন লোকসানে, মানে একদম লোকসানের অবস্থায় চলছিল। আপনি বলুন, তৎকালীন মন্ত্রী ছিল পীযূষ গোয়েল, অপ্রচলিত শক্তি মন্ত্রক, এবং সেই অধীনস্থ সংস্থা থেকে তিনি বরাত পেলেন, আবার ঋণ পেলেন। এরম সরকারি কোনো প্রকল্প আছে যেখানে অমিত শাহের পুত্র জয় শাহ সেখান থেকে ঋণ পেলেন এবং কাজও পেলেন, তার ঠিক কাজটা করার জন্য অর্থ পেলেন ঋণ হিসেবে? এরম কি কোনো কিছু আছে? তাহলে সেই পীযূষ গোয়েল কেন তাকে ইডি সিবিআই করা হলো না, এর উত্তর পৃথিবী দিতে পারবে? আচ্ছা আমি পীযূষ গোয়েলের কথা বাদ দিলাম, আজকে এই বিষয়টা নয়। না না একটু আগে পৃথ্বীজিৎ, আমি তোমাকে একটু থামাচ্ছি, আমি একটু থামাচ্ছি পৃথ্বীজিৎ, আমি একটু থামাচ্ছি। শাক দিয়ে মাছ রাখতে চাইনি, একটু শুনে নাও, একটু শুনে নাও। শাক দিকতে মাছ রাখতে চাইনি, এখানে অনুপম বাবু স্পেসিফিক কোশ্চেনটা করেছে, আমি সেই কোশ্চেনটার উত্তরটা দিলাম। এখানে এখনো শেষ হয়নি আমার কথাটা, একটু শুনতে হবে। তার কারণ আজকে সেই 2014-15-তে সেই আর্থিক বছরে সেই অমিত শাহের কোম্পানি তিনি 18,728 টাকা লাভ করেছিল 14-15 আর্থিক বছর, 18,728। এবং সেই কোম্পানিটা টেম্পল এন্টারপ্রাইজ মাত্র লেনদেন ছিল, অর্থাৎ ট্রানজাকশন ছিল, মানে টার্নওভার ছিল 50,000 টাকা। এবং কোন অদৃশ্য হাতে তার পরের বছর 2015-2016 সেই টেম্পল এন্টারপ্রাইজের লাভ্যাংশ দেখানো হলো 80 কোটি টাকা। পৃথিবীর এরকম কোনো ব্যবসা আছে বিশ্বে? 17,000
828 টাকার 228 টাকার যে লাভ, সেই লাভ 1 বছরের মধ্যে 80 কোটি টাকা হয়ে যায়। তিনি কি কি ব্যবসা করেছিলেন? 16,000 গুণ লাভ হয়, এরকম কোনো ব্যবসা আছে বিশ্বে? তাহলে তখন কেন নরেন্দ্র মোদীর সরকার হ্যাঁ, অমিত শাহর পুত্র সিবিআই করেনি? এর উত্তরটা একটু দিতে হবে ভাই, তুমি একটু বলো এর উত্তরটা কেন করায়নি। এবং আজ যে কত গুণ বেড়ে গেছে সেই পরিসংখ্যান তথ্য আরও নেই। এটা কিন্তু আরওসি দিচ্ছে, রেজিস্টার কোম্পানি। আরওসি কিন্তু রেজিস্টার অফ কোম্পানিজ অ্যাক্টে এই আরওসি কিন্তু এই রিপোর্টটা দিচ্ছে। সুতরাং এই রিপোর্টের উপর ভিত্তি করে এই বাদই দিলাম। তাহলে কেন একটা সরকারি সংস্থা তাকে কাজ দেবে, সেইখান থেকে সেই বরাতে সেই কাজ করার জন্য ঋণ দেবে? ব্যাংকগুলো তাহলে কি করছে? পীযূষ গোয়েল তাহলে অ্যারেস্ট হলো না? আমি অ্যারেস্টের কথা বাদ দিলাম, ইডি সিবিআই কেন হলো না? অমিত শাহ ইডি সিবিআই কেন হলো না? হ্যাঁ, প্রত্যেকজন। বলি একটু এবার উত্তরটা দাও। হ্যাঁ, হ্যাঁ, আমি উত্তরটা দেবো, এবার ধৈর্য ধরে শুনবেন। হ্যাঁ, প্রথম বিষয় হলো, আমি একটা এক্সাম্পল দেবো। এটা কত হাজার 2014-15 সালে অর্থবর্ষের কথা আপনি বললেন, কত হাজার গুণ? 16,000 গুণ, তাই তো? এবার আমি যদি বলি যে এরকমই একটা ঘটনা 2016 সালে থেকে 17 সালের অর্থবর্ষে 10 লক্ষ গুণ কারোর রোজগার বেড়েছে, আপনি খবর পেয়েছেন? আছে এই তথ্য আপনার কাছে আছে? 10 লক্ষ গুণ। বেশ, আমি 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 বলি আমি আমার কোশ্চেনের উত্তর হলো না, ইডি সিবিআই কেন হলো না? আমি এই কোশ্চেনটা চেয়েছি। আপনি তার আগে আমাকে উদাহরণটা দিতে দেবেন তো। আমার সেই ব্যক্তি হচ্ছে আমি। এই আরে উদাহরণ জেনে আমি কি করবো? আমি বলছি ইডি সিবিআইটা কেন হলো না? তাহলে আপনি ধৈর্য ধরে, আপনি বলেছেন, আমি ধৈর্য ধরে শুনেছি, এবার আমি বলি। আচ্ছা বল বল বল। এবার আমার তাহলে 10 লক্ষ গুণ কি করে বাড়লো? তাহলে অমিত শাহের ছেলের থেকে বেশি হয়েছে। অমিত শাহের ছেলে ছিল কত? 16,000 গুণ। আমার 10 লক্ষ গুণ কি করে? 2016 সালে আমি ওকালতি পাস করি। পাস করার প্রথম বছরেই আমি 10 লাখ টাকা রোজগার করেছি। আমার তার আগে রোজগার ছিল 0, 1 ধরুন। তাহলে 10 লাখ যদি হয়ে যায়, কত গুণ বাড়লো? 10 লক্ষ গুণ তাহলে রোজগার আমার বাড়তে পারে। তাহলে উনি হচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার পুত্র, তাকে খুশি করার জন্য অনেক সংস্থা রয়েছে। উনি যদি টাকাটা নিয়ে কিছু না করতেন, ওইটাকে দেউলিয়া ওয়াইন্ড আপ করে ফেলতেন, টাকাটাকে হজম করে ফেলতেন, তাহলে ক্রাইম হতো। ওইখানে কোনো ক্রাইম হয়নি। উনি টাকাটা লোন পেয়েছেন, তার জন্য কোনো ক্রাইম হয় না। টাকাটা নিয়ে যদি আত্মসাৎ করতেন, তাহলে সেটা ক্রাইম হয়। তাহলে কেন এখানে ইডি ঢুকবে, সিবিআই ঢুকবে? হ্যাঁ, এটা আইনজীবী যারা, তাদের মাথায় এই প্রশ্ন আসে না, কিন্তু সাধারণ মানুষের মানে মনে এই প্রশ্নটা আসে যে ওনার ক্ষেত্রে যেটা দেখা গেছে, ওনার গ্যারেন্টার কি হবে? যারা টাকা ফাইন্যান্স করবে তারা জানে যে এই ব্যক্তি দিতে পারবে, তাই জন্যই তাকে ফাইন্যান্স করা হবে। আপনাকে আমাকে করবে না এই টাকা, কারণ আমাদের ক্যাপাসিটি নেই এই টাকাটা রিপে করা। এটা যদি উনি রিপে না করতেন তাহলে ক্রাইম হতো। আমি বলি লোন পেয়েছেন মানে এটা ক্রাইম হয় না কখনো। ভূমিকাটায় যাবার জন্য এই প্রশ্নগুলো তুলেছিলাম না, তার সেই জায়গাটা আমরা যেতে পারছি না। আমরা গোটা বিষয়টা যে সাংবিধানিক কাঠামো, তার উপরে ধাক্কা লাগছে কিনা সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, ইন্দ্রজিৎ বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন, বলুন। হ্যাঁ, পৃথিবী যেটা বললো, তাহলে এবার আসি, এবার বাকি অংশটা একটু শুনে নাও। সেটা হচ্ছে এই যে অপ্রচলিত শক্তিমন্ত্র অধীনস্থ যে সমস্ত তিনি ঋণ এবং বরাত পেয়েছিলেন মাননীয় জয় শাহ, সেই যে কোম্পানি, সেই কোম্পানিটি কিন্তু তার এই 80 কোটি রোজগারের পরে সেই ঋণ তো দূরের কথা, সেই কোম্পানিটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এটাই হচ্ছে আসল রিপোর্ট, যে কোম্পানিটা বন্ধ হয়ে গেল। এবং কেন বন্ধ হলো? সেই কোম্পানি লস হলো না, এত টাকা তার সে বরাত পেলো, এতটা লগ্নি করলো, এত পয়সা রোজগার করলো, সেই কোম্পানি তাহলে বন্ধ হয়ে গেল কেন? এবং ঋণও তো আজও তো ঋণ চোকানো হয়নি, ঋণটা না মেটানো হয়েছে। না বলি, শেষ করিনি। তাহলে ইডি কেন আসে? অনুপম বাবু, ইডি কেন? উত্তরটা দিই না, একটু শুনে নাও, আগে একটু শুনে নাও না, একটু শুনে নাও। ইডি কেন আসে? ইডি কেন আসে? হিসাব বহির্ভূত সম্পত্তি, অর্থনৈতিক অর্থ সম্পত্তি বৃদ্ধির জন্য ইডি আসে, তাই তো? তাহলে আজকে কেন অমিত শাহর বাড়িতে ইডি হানা দেবে না? কেন ভারতীয় জনতা পার্টির অফিসে ইডি হানা দেবে না? কর্পোরেট থেকে এই মুহূর্তে সব থেকে না, তাহলে কেন হানা দেবে না? না বলো, ইডি কেন আসে? না, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা কেন রেড করতে যায়? না কেন রেড করতে যায়? হিসাব বহির্ভূত সম্পত্তির কারণে যায়। না, হিসাব বহির্ভূত সম্পত্তির কারণে যায়।
আজকে একদম হিসাব বহির্ভূত আপনার মনে হচ্ছে এটা হিসাব বহির্ভূত, এটা নিয়ে আপনি একটা মামলা করুন না। কিন্তু তার সাথে আজকে মুখ্যমন্ত্রী যেই কাজটা করলো তার সাথে কি লিঙ্ক? মানে আমি অধম বলে কি তুমি উত্তম হইবে না? আমি খারাপ, ছেড়ে দিন। একদম কিন্তু আজকে সেটাই তো মুখ্যমন্ত্রী কি কাজ করলো এটা নিয়ে আপনি আমাদের বলুন। আমাদের এটা ছেড়ে প্রশ্ন দিন, ওটা খুব আমাদের কাজ, আমাদের একদম নিম্নতর বিষয়। কিন্তু আজকে জ্যোতি মুখ্যমন্ত্রী কি করলো সেটা বলুন। একবারও তো আপনি বলছেন না যে উনি, একবারও তো আপনি বলছেন না উনি ঠিক কাজ করেননি। আপনাকে তো এটা বলতে হবে। আপনার প্রতি যে সম্মান, শুনুন যে রেসপেক্টটা রয়েছে, আমার সেটা আরো বেড়ে যেত যদি আপনি এটা একবার বলতেন, হ্যাঁ এটা মুখ্যমন্ত্রী ঠিক করেননি, তাহলে আমি আপনাকে এক্সেপশন মনে করতাম টিএমসির। কিন্তু আপনি বাকি সবার মতোই বলছেন। আপনি একবার তো বলবেন যে হ্যাঁ ভুলটা ভুল, ভুলটা ভুল, এরকম করা উচিত নয়। হ্যাঁ শোনা যাচ্ছে না তার কাজ করেছেন, কারণ হ্যাঁ যে কনস্পিরেসি হচ্ছিল সেই কনস্পিরেসি আটকাতে অবশ্যই একই কথা মমতা বলছেন, বন্দ্যোপাধ্যায় একই কথা দাঁড়িয়েছেন। বলছেন। এটা কনস্পিরেসি যদি হয় এইভাবে কখনো নেওয়া যায় না, ডকুমেন্ট কখনো নেওয়া যায় না। এটা তদন্ত চলছে, নেওয়া যায়? আচ্ছা নোটিশ সার্ভ হয়েছিল? আপনি সাহস, আচ্ছা আমি বাদ দিলাম, প্রতীক যে নোটিশ সার্ভ হয়েছিল, তুমি এই উত্তরটা নোটিশ দাও সার্ভ, সবার এটা আগে। কি নোটিশেবল কালকেই তো সেকশন? কোর্টে মামলা এটা আছে, কি নোটিশেবল কালকে সেকশন? কোর্টে মামলা আছে, আমরা এফআইআর করেছি, কালকেই কোর্টে আরে মামলা আছে, নোটিশেবল আমরা কোন এফআইআর কোন পর্যন্ত সেকশন, করেছি। কোন ধারায় মামলা করলে নোটিশ প্রতীক হয় জায়নের বাড়িতে জানতে হবে। নোটিশ সার্ভ কোন হয়েছিল, ধারায়, কোন আগে ধারায় উত্তরটা মামলা দাও, করলে নোটিশ সার্ভ নোটিশ হয়? হয়েছিল? আজকে না না, আমি ওটাই তো বলছি, কোন ধারায় এইসব না কেসে না নোটিশ হবে? নোটিশ সার্ভ আজকে হয়েছিল যদি কি? নোটিশ দিয়ে পার্থ চ্যাটার্জির বাড়িতে যেত, এইসব কেসে মানে 50 কোটি টাকা যে পাওয়া যেত। কেসের কোনো এটা অগ্রগতি নোটিশের নেই, কেস, নোটিশের যে কেস। কেসে একটার এটা পর কি একটা নোটিশের বেল কেস? হয়ে গেছে, সেই মার্ডার কেস কেস মানে হবে, মার্ডার সেই কেস, কেসের রেপ কেসে নোটিশ দেবে? হঠাৎ করে ঘুমিয়েছিল। এটা জানতে না হবে, না আমাদের জানতে তোমাদের হবে যদি, কোন ক্ষেত্রে নোটিশ না না দিই, তোমাদের কোথায় যদি নোটিশ দিই না। ইনটিউশনটা, একদম শোনো প্রীতি, যদি ইনটিউশনটা ঠিক থাকতো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। ইনটিউশনটাই তো গলত, কনস্পিরেসি। তার কারণ যদি কনস্পিরেসি না থাকতো তাহলে এতদিন ঘুমিয়েছিল, সেই ঘুম থেকে উঠে পড়লো এই স্যার, নির্বাচনের প্রাক্কালে।